আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে রসায়ন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা রসায়ন এবং শক্তি অধ্যায়টি পড়ছিলাম। তো গত ক্লাসে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া কিভাবে এর তাপ উৎপন্ন হওয়া এবং তাপ শোষণ হওয়ার প্রক্রিয়াটি পরীক্ষণের মাধ্যমে বর্ণনা করা যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব, আমরা যে ডেলএইচের কথা বলেছিলাম যে তাপ উৎপাদী বিক্রিয়াতে ডেলএইচের মান সবসময় ঋণাত্মক হয় এবং তাপহারী বিক্রিয়াতে ডেলএইচের মান ঋণাত্মক হয়। এই ধনাত্মক এবং ঋণাত্মক হওয়ার জন্য আমরা বিক্রিয়াগুলোতে আসলে কীভাবে এই জিনিসটা লিখব, বিক্রিয়ার সমীকরণ লিখতে গিয়ে ডেলএইচের মানটা কিভাবে লিখব বা কিভাবে লেখা থাকে সেই নিয়মটা আমরা একটু দেখব। একটু খেয়াল করো, তোমাদের বইয়ে এখানে দুইটি বিক্রিয়া দেওয়া আছে, মিথেন প্লাস 2 অণু অক্সিজেন বিক্রিয়া। তুমি চাইলে সমতা করেও লিখতে পারো, সমতা ছাড়াও লিখতে পারো। সমতা করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে ডান দিক এবং বাম দিকের অণুর সংখ্যা, আমরা যেই কার্বনটা আছে সে কার্বন এখানে একটা থাকলে এই দিকেও একটা থাকতে হবে। অক্সিজেন এখানে 4টা থাকলে আমার এখানে অক্সিজেন যেভাবেই হোক 4 আনতে হবে। এখন প্রতীক সংকেতের মাধ্যমে আমি যে সংকেতগুলো লিখেছি এর পাশাপাশি দেখা যায় এর সামনে 2 গুণ করলে, যেমন পানির H2O এর সামনে যখন 2 গুণ করছি তখন আমার হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যা হয়ে যাচ্ছে। যেহেতু হাইড্রোজেনের আবার H2, এই 2 আর এই 2 গুণ হয়ে যাচ্ছে 2 দুগুণে 4টা হাইড্রোজেন, অক্সিজেন হয়ে যাচ্ছে 2টো, আবার এখানে আরও 2টা অক্সিজেন রয়েছে, অক্সিজেনও 2 2 4টা। ঠিক তেমনিভাবে দেখো মিথেন অণুতেই আমাদের হাইড্রোজেন 4টা রয়েছে, এখানেও অক্সিজেনের সামনে 2 গুণ করে 2 দুগুণে 4 করা হয়েছে, যাতে আমার এই দিকের এবং এই দিকের সমান চিহ্ন মিলে। মিথেন এবং অক্সিজেনের বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। এবং একটা দেখো পাশে একটা সেমিকলন দিয়ে লেখা হয়েছে ডেলএইচ মাইনাস 890 কিলো জুল পার মোল। তাহলে প্রতি মোলে মাইনাস 160 কিলো জুল তাপ এখানে উৎপন্ন হচ্ছে, কারণ ডেলএইচের মান ঋণাত্মক মানই হচ্ছে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। অনেক সময় এই ডেলএইচটাকে সরাসরি এভাবে না লিখে এভাবে লেখা হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প যেহেতু এটা মাইনাস ছিল সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো, বা ডেলএইচটাকে আমি রিমুভ করে দিয়ে একদম সরাসরি যখন লিখব তখন আমাকে ডেলএইচের মানের বিপরীত অংশটাই লিখতে হবে, অর্থাৎ প্লাস 890। এটা দেখে আমার বুঝতে হবে ডেলএইচের মানটা অবশ্যই ঋণাত্মক ছিল। যখন সরাসরি ডেলএইচ লেখা থাকবে সেক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মক মানটা কিন্তু বের করা বা দেখেই বোঝা যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং এটা তাপহারী বিক্রিয়া, সেটা কিন্তু খুবই সোজা। কিন্তু যখন এরকম সাথে প্লাস দিয়ে লেখা হয়, এখন আমি কি বুঝবো এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? যেহেতু এই চিহ্নটার সামনে প্লাস রয়েছে তাহলে আমাকে বুঝতে হবে অবশ্যই ডেলএইচের পরে সমান চিহ্নের পরে এটার বিপরীত চিহ্ন ছিল, অর্থাৎ মাইনাস থাকার কারণেই এটাকে যখন আমি ডেলএইচ ছাড়া লিখছি তখন আমি এটাকে প্লাস দিয়ে লিখব। ঠিক তেমনিভাবে দেখো ক্যালসিয়াম অক্সাইড এবং পানির বিক্রিয়া, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আসলে ডেলএইচের মান হচ্ছে -63.95, আর এইদিকে যখন আমি ডেলএইচ ছাড়া লিখছি তখন এই মাইনাস চিহ্নটা প্লাস করে, অর্থাৎ ধরো পক্ষান্তরের থিওরিটা যদি এখানে ব্যবহার করি, সমান চিহ্নের বাম দিক থেকে যখন ডান দিকে চলে আসছে তখন অবশ্যই আমাকে পক্ষান্তর করে লিখে চিহ্ন পরিবর্তন হবে, এমন চিহ্ন পরিবর্তন করে তখন আমি +63.95 কিলোজুল পার মোল লিখব। এমনিভাবে তাপহারী বিক্রিয়ার ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন বিক্রিয়া হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট বা ঝিনুকের খোসা দিয়ে যখন বিক্রিয়া করা হয় তখন দেখা যায় ক্যালসিয়াম কার্বনেটটাকে যখন উত্তপ্ত করা হয় তখন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এবং এটা হলো একটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়াতে দেখো ডেলএইচের মান কত হবে, ডেলএইচের মান হবে ধনাত্মক, অর্থাৎ ধনাত্মক মান দেখে আমি বুঝবো যে এই বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাহলে আমি লিখবো কিভাবে? এখন লেখার জন্য নিয়ম হচ্ছে, যদি আমি এটাকে উৎপাদের সাথেই লিখি তাহলে অবশ্যই যেহেতু এখানে প্লাস চিহ্ন ছিল আমাকে এখানে -176.8 কিলোজুল পার মোল লিখতে হবে। আবার আমি যদি এই উৎপাদের সাথে না লিখি বিক্রিয়কের সাথে লিখি সেক্ষেত্রে কিন্তু আমি সরাসরি প্লাস চিহ্নই ব্যবহার করতে পারছি। বিক্রিয়কের সাথে লেখার কারণে প্লাস 276.8 কিলোজুল পার মোল। কিন্তু যদি আমি উৎপাদের সাথে লিখতাম তাহলে আমাকে
তাপোৎপাদী বিক্রিয়ার নিয়ম অনুযায়ী এখানে মাইনাস চিহ্ন দিয়েই লিখতে হতো। তাহলে আমরা এখান থেকে দুইটা পদ্ধতি দেখলাম যে তাপোৎপাদী এবং তাপহারী বিক্রিয়াতে আসলে ডেলিচের মানগুলোকে আমরা কিভাবে চিহ্নিতকরণ করব। সরাসরি লেখা থাকলে আমাদের জন্য কোনো সমস্যা থাকবে না। যদি সরাসরি না লেখা থাকে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের সাথে যখন আমি মানটা মিলিয়ে লিখব, তখন যেই চিহ্নটা ডেলএইচের ঋণাত্মক থাকে সেটা এখানে পজিটিভ হয়ে যাবে। আবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু ডেলএইচের মান ধনাত্মক, তাহলে এখানে যখন উৎপাদের সাথে লিখব তখন স্বাভাবিকভাবে আমাকে ঋণাত্মক চিহ্ন দিয়ে লিখতে হবে, এবং সেটা দেখেই বুঝবো আমি যে এটা তাপহারী বিক্রিয়া। আবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমি পজিটিভ দিয়েও লিখতে পারি। কিভাবে? তখন আমি বিক্রিয়কের সাথে ডেলএইচের মানটাকে অ্যাড করব। এবার আসো বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তনের হিসাব নির্ণয় করা। এখানে আমাদের কিছু অঙ্ক করতে হবে। অঙ্কগুলো করার আগে আমাকে কতগুলো বন্ধন শক্তি সম্পর্কে আগে থেকেই ধারণা রাখতে হবে। এখানে তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ যেখানে বিভিন্ন বন্ধনের নাম লেখা আছে এবং এই বন্ধনগুলোর আসলে শক্তি কতটুকু সেটার একটা পরিমাপ দেওয়া আছে। যেমন কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন হচ্ছে 414 কিলোজুল, কার্বন ক্লোরিনের 326, কার্বন কার্বনের 344, কার্বন কার্বন দ্বিবন্ধনের 615, নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধনের 946, ব্রোমিন ব্রোমিন 193, অক্সিজেন অক্সিজেন 143, হাইড্রোজেন ক্লোরিন 431, হাইড্রোজেন আয়োডাইড 299, কার্বন অক্সিজেন ডাবল বন্ডের 724, নাইট্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন 391, অক্সিজেন হাইড্রোজেন 464, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড 498, কার্বন 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 ট্রিপল বন্ড অর্থাৎ ত্রিবন্ধন 812, ক্লোরিন ক্লোরিন 244, আয়োডিন আয়োডিন 151, হাইড্রোজেন হাইড্রোজেন 436, হাইড্রোজেন ব্রোমিন 366 এবং হাইড্রোজেন ফ্লোরিন 563, কার্বন এবং অক্সিজেন 350। আমরা এখান থেকে আসলে আমরা অঙ্ক করার জন্য ধারণা আমার তোমার একটা বিক্রিয়া দেয়া থাকবে, এখান থেকে বন্ধন শক্তি নির্ণয়ের অঙ্ক আসে। বিক্রিয়া দেয়া থাকবে, বিক্রিয়া থেকে তোমাকে হয়তো কার্বন হাইড্রোজেনের বা যে কোনো একটা বন্ধনের শক্তি কত হবে সেটা বের করতে হবে, অথবা এটাও বলা থাকতে পারে যে সেই বিক্রিয়ার প্রত্যেকটা বন্ধন শক্তি যতগুলো ব্যবহার হয়েছে বিক্রিয়া পদ্ধতিতে সব কিছুর মান দেওয়া থাকবে, তোমাকে বলা হবে ডেলএইচের মানটা বের করতে। তাহলে এখানে মূলত ডেলএইচ নির্ণয়ের যে সূত্রটা সেটা আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। তাহলে দেখো আমরা একটু উদাহরণের দিকে যদি যাই, প্রথম যে উদাহরণটি বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে মিথেন প্লাস ক্লোরিন তৈরি হয়েছে মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিক্রিয়া তাপের পরিবর্তন ডেলএইচ হিসাব করো। দেখো যেটা বলেছিলাম ডেলএইচ হিসাব করতে বলা হয়েছে, আবার উল্টা করেও ডেলএইচের মান দেয়া থাকতো, তাহলে এখান থেকে যেমন ধরো মিথেন মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের 4টা বন্ধন, ক্লোরিন 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 2 মানে হচ্ছে ক্লোরিন বন্ধন ক্লোরিন, CH3Cl এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন আছে 3টা আর কার্বন এবং ক্লোরিনের বন্ধন আছে 1টা, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তোমাদের জন্য সাজেশন থাকবে, আমি অঙ্কটা করে দেখাচ্ছি। বিক্রিয়াগুলো লেখার সময় অবশ্যই তোমার যে বিক্রিয়াটা লেখা থাকবে, আমরা কিন্তু রাসায়নিক বন্ধন অধ্যায়ে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সম্পর্কে ধারণা নিয়েছিলাম। তোমাকে বিক্রিয়ক এবং উৎপাদগুলোকে গাঠনিক সংকেতে লিখতে হবে। গাঠনিক সংকেতে লিখলে আসলে কয়টা কার্বন হাইড্রোজেন বন্ড আছে সেটা সম্পর্কে তুমি একটা ধারণা পাবে। যদি কার্বন হাইড্রোজেন বন্ড 4টা থাকে, যেমন মিথেনে কার্বন হাইড্রোজেন বন্ড 4টা, তাহলে কার্বন হাইড্রোজেন বন্ডের যে মান 414কে 4 দিয়ে গুণ করতে হবে। এর আগে আমাদের যেটা জানতে হবে ডেলএইচের এই হিসাবটা আসলে কিভাবে করতে হয়। তাহলে প্রথমে আমরা প্রশ্নটা লিখব, প্রশ্নটা লিখে সমাধানে প্রথমেই যে কাজটা করবে এই বিক্রিয়াটাকে গাঠনিক সংকেত আকারে অর্থাৎ বন্ধন দেখিয়ে দেখিয়ে এই বিক্রিয়াটা আমরা লিখব। দেখো আমরা যে অঙ্কটি করছিলাম সেই অঙ্কটাতে দেওয়া ছিল মিথেন প্লাস ক্লোরিন মিথাইল ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। যেটা বলেছিলাম এই ধরনের যতগুলো অঙ্ক তোমরা পাবে অনুশীলন করার জন্য,
সেক্ষেত্রে তোমরা সবসময় বিক্রিয়াটা লেখার পরে এই গাঠনিক সংকেতের আলোকে বিক্রিয়াটা অবশ্যই লিখবে। আর যদি পরীক্ষার খাতায় না লিখতে চাও সেক্ষেত্রে তুমি রাফ হলেও লিখবে। মোট কথা হলো এই জিনিসটা লেখার ফলে তোমার বিক্রিয়াতে কোন বন্ধনটা ভেঙেছে এবং কোন বন্ধনটা নতুন তৈরি হয়েছে সেটা সম্পর্কে তুমি একটা ধারণা পাবে এবং তোমার হিসাবে ভুল হবে না। এটা তুমি রাফেও লিখতে পারো অথবা খাতায়ও লিখতে পারো, তবে আমার সাজেশন থাকবে তুমি খাতায় লিখে ফেলো। খুব বেশি সময় নষ্ট হবে না, বরং অনেক সময় বাঁচবে। পরের অঙ্কটাকে যদি কোনো কারণে ভুল হয়ে যায় সেটাকে মেলাতে কি। দেখো CH4 কার্বন একটি 4টি হাইড্রোজেন। আমরা জানি কার্বনের যোজনী 4 হয়, 2 হয়। মিথেন অণুতে কার্বনের যোজনী 4। কার্বনকে মাঝখানে দিয়ে কার্বনের হাইড্রোজেন দিয়ে 4 চতুর্দিকে 1 2 3 4 4টা হাইড্রোজেনকে দিয়ে মিথেনের গাঠনিক সংকেতটা এঁকেছি। ক্লোরিন দুটা, সরলরৈখিকভাবে ক্লোরিনের অবস্থান ক্লোরিন বন্ধন ক্লোরিন। বিক্রিয়া হিসেবে CH3Cl। এক্ষেত্রে কার্বন CH3 খেয়াল করো, এখানে 3টা হাইড্রোজেন রয়েছে আর রয়েছে Cl। এবার এখানে আমার বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে অর্থাৎ মিথেন এবং মিথাইল ক্লোরাইডের মধ্যে কি পার্থক্য দেখো। এই 3টা বন্ধন CH বন্ধন CH বন্ধন CH বন্ধন, এখানের CH বন্ধন CH বন্ধন CH বন্ধন একই আছে। এই যে 4 নাম্বার CH বন্ধনটা ছিল সেটা এখানে নেই, Cl হয়েছে। তার মানে এই কার্বন এবং হাইড্রোজেনের 4টা বন্ধনের মধ্যে শুধু একটা বন্ধন ভেঙেছে। কার্বন এবং ক্লোরিনের বন্ধন কি এখানে দেখতে পাচ্ছ না? ক্লোরিন এবং ক্লোরিনের কোনো কিছু কি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি না। তাহলে ক্লোরিন এবং ক্লোরিনের এই বন্ধনটাও ভেঙেছে। তৈরি হয়েছে কোনটা? তৈরি হয়েছে কার্বন এবং ক্লোরিনের বন্ধন এবং হাইড্রোজেন এবং ক্লোরিনের বন্ধন। পরীক্ষায় প্রশ্নে এই মানগুলো দেয়া থাকবে, কোনো কোনো ক্ষেত্রে মান নাও দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের মানগুলোকে একটু মুখস্থ করার প্র্যাকটিস করতে হবে যাতে আমার মানগুলো পরীক্ষার সময় মনে থাকে। তবে আশা করি প্রশ্নে দেওয়াই থাকবে। এখন ডেলিজ নির্ণয় করতে বলা হয়েছে। ডেলিজ নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রিয়কগুলোর যে বন্ধন ভাঙার যে মোট শক্তি ছিল সেটা থেকে উৎপাদগুলোর বন্ধন তৈরিতে যে নির্গত শক্তি, খেয়াল করো বন্ধন ভাঙার মোট শক্তি উৎপাদের বন্ধন তৈরিতে নির্গত শক্তি থেকে বিয়োগ দিতে হবে। আমার বিক্রিয়কগুলোতে বন্ধন ভেঙেছে কোনটা? কার্বন এবং হাইড্রোজেনের একটা বন্ধন ভেঙেছে 4টার মধ্যে। ক্লোরিনের বন্ধনটা ভেঙেছে, আমি লিখে নিলাম। মাইনাস তৈরি হয়েছে কার্বন এবং ক্লোরিনের নতুন একটা বন্ধন, হাইড্রোজেন এবং ক্লোরিনের বন্ধন। বিক্রিয়কগুলোর মোট শক্তি বন্ধন ভাঙার থেকে উৎপাদের বন্ধন তৈরিতে নির্গত শক্তি, এবং এই কার্বন হাইড্রোজেনের মান হচ্ছে 414, ক্লোরিনের মান হচ্ছে 244, মাইনাস কার্বন ক্লোরিনের মান হচ্ছে 326 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মান হচ্ছে 431। তাহলে সেখান থেকে বিয়োগ করে আমরা উত্তর পাচ্ছি -99 কিলোজুল। ডেলিজের মান যেহেতু ঋণাত্মক এসেছে, এর দ্বারা এটাই বোঝা যাচ্ছে ডেলিজ ঋণাত্মক মানে বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে সম্পূর্ণ অঙ্কটা করার পরে ডেলিজের যেই মানটা পাচ্ছি সেটা হচ্ছে যেহেতু ঋণাত্মক এসেছে, তাহলে আমার মন্তব্য থাকবে যেহেতু ডেলিজের মান ঋণাত্মক সেহেতু এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ায় ডেলএইচের মান এসেছে 99 কিলোজুল বার মোল তাপ উৎপন্ন হয়েছে। এবার একটা জিনিস খেয়াল করো, এখন যদি এই অঙ্কটাতে ডেলএইচের মানটা তোমাকে আগে থেকেই দেয়া থাকতো এবং বিক্রিয়কের কার্বন হাইড্রোজেন বা ক্লোরিন বা উৎপাদের যেই বন্ধনগুলো দেওয়া আছে এর মধ্যে যে কোনো একটা, যেমন ক্লোরিনের বন্ধনের মানটা দেওয়া না থাকতো, সেটাকে আমরা এক্স ধরে নিতাম এবং ডেলএইচের মানটাকে আমরা বা দিয়ে বীজগণিতের অঙ্কগুলো যেরকম করি বা দিয়ে ডেলএইচের মানটা আমি সব পাশাপাশি লিখে যেতাম। আর এখানে সবগুলো মান বসানোর পরে ক্লোরিন বন্ধনের যে এক্সটা আসতো সেই এক্সটাকে পক্ষান্তর করে আমি ডান দিকে নিয়ে আসতাম আমার হিসাবের সুবিধার জন্য, এবং তখন কিন্তু আমি ক্লোরিনের বন্ধন শক্তির মানটাও বের করতে পারতাম। তা এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে এই অঙ্কগুলো বিভিন্নভাবে পরীক্ষায় আসে। এই অঙ্কগুলো উদ্দীপকে তোমাকে হয়তো এই বন্ধন শক্তিগুলোর মান দেওয়া থাকবে বা বিক্রিয়ার কথা বা বিক্রিয়ার সম্পর্কিত কিছু ইনফরমেশান দেওয়া থাকবে। তোমাকে বলা হবে এই বিক্রিয়ায় ডেলএইচের মান বের করো অথবা এই বিক্রিয়াতে কার্বন ক্লোরিনের মান বের করো। এভাবে করে কতগুলো মান তোমাদের প্র্যাকটিস করতে হবে। মুখস্থ করা প্লাস হচ্ছে আমাদের একটু করতে করতেও অনেকগুলো মান তোমাদের মুখস্থ হয়ে যাবে।
তাহলে কোন কোন বিক্রিয়াগুলো পড়বে? তোমরা কিন্তু এই চ্যাপ্টারে পড়তে গিয়ে অনেক ধরনের কতগুলো বিক্রিয়া পাবে। এই বিক্রিয়াগুলোর যেহেতু বন্ধন শক্তির মান দেওয়া আছে, তুমি চাইলেই প্রত্যেকটা বিক্রিয়ার ডেলেজের মান বাসায় নিজে হিসাব করতে পারো। তাহলে দেখবে অনেকগুলো অঙ্ক করার পরে তোমার মানগুলো সম্পর্কে দেখা যাবে সবগুলো মান মনে রাখার খুব একটা দরকার হয় না, সব মান দিয়ে সবসময় অঙ্ক আসে না। একটু বোর্ড কোয়েশ্চেনগুলো এখান থেকে কী কী ধরনের গাণিতিক সমস্যাগুলো আসে এই অধ্যায়ের টেস্ট পেপার থেকে বা কোনো সাহায্যকারী বই থেকে তুমি যদি একটু দেখো, তাহলে কিন্তু অঙ্কগুলো সম্পর্কে সুন্দর একটি আইডিয়া পাবে তোমরা। এরপর অধ্যায়ের যে পরের অংশটা সেটা হলো আমাদের রাসায়নিক শক্তির ব্যবহার, ইউজেস অফ কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জির কী কী জিনিস থাকতে পারে, যেমন রাসায়নিক শক্তি অন্য শক্তিতে রূপান্তর হয়, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। যেমন জ্বালানি পোড়ানোর কাজে, আতশবাজিতে, ড্রাই সেলে, ডেনিয়েল সেলে কীভাবে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এখানে রাসায়নিক শক্তি ব্যবহারগুলো দেওয়া আছে। এই জায়গাটা তোমরা অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্ন, সেই সাথে অবজেক্টিভের জন্য রাসায়নিক শক্তির ব্যবহারের এই অংশটা খুব ভালোভাবে রিডিং পড়বে। সেই সাথে এর পরের যে অংশটা সেটা হচ্ছে রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তি থেকে পাওয়া যে বিভিন্ন ধরনের শক্তিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আসলে আমরা কিভাবে ব্যবহার করছি। এই অংশটাও তোমরা অবজেক্টিভ এবং সেই সাথে জ্ঞান এবং অনুধাবনের অংশের জন্য পড়বে। আশা করি পড়লেই তোমরা এখানের কথাগুলো বুঝতে পারবে। এখানে আমাদের সালোক সংশ্লেষণ বিক্রিয়া নিয়েও একটু কথা বলা হয়েছে, যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া থেকে আসলে আমরা কি পাচ্ছি, উদ্ভিদ এবং প্রাণীদেহ থেকে যে রাসায়নিক শক্তিতে মজুদ থাকছে সেটা আসলে কিভাবে শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কারণ প্রাণীকুল উদ্ভিদ গ্রহণ করছে এবং উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করার ফলে উদ্ভিদের মধ্যে যে শক্তিটা সঞ্চিত ছিল সেটাই তাদের শরীরে ক্যালোরি হিসেবে প্রবেশ করছে। প্রত্যেকটা খাবার থেকে আমি কি পরিমাণ ক্যালোরি পাবো সেটারও কিন্তু একটা নিশ্চিত পরিমাণ আছে, যে তুমি এই খাবারটা খেলে এতটুকু পরিমাণ খেলে সেখান থেকে এই পরিমাণ ক্যালোরি তুমি পাবে। তাহলে আমরা যে রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তির রূপান্তরগুলো দেখব এবং সেই সাথে এই ব্যবহারগুলো সবাই একটু ভালোভাবে রিডিং পড়ব। এর পরের টপিকটা হচ্ছে রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার, অর্থাৎ রাসায়নিক শক্তির ব্যবহারটা যাতে কোনোভাবে অপব্যবহারের দিকে চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ অতিরিক্ত রাসায়নিক শক্তির ব্যবহারের ফলে পৃথিবীর তাপমাত্রাও যেমন বেড়ে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে বেশি, ফলে পরিবেশের প্রাকৃতিক যে পরিবেশের একটা সমন্বয় থাকে সেই সমন্বয়টা কিন্তু আস্তে আস্তে বিপর্যস্ত হচ্ছে এবং আমাদের এসিড বৃষ্টি বলো, হঠাৎ করে ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এ ধরনের পরিবেশের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে বিভিন্ন কারণে। তাহলে আমাদের রাসায়নিক শক্তির এই ব্যবহারগুলোকে অবশ্যই যথাযথ ব্যবহার করতে হবে এবং এর যাতে কোনো অপব্যবহার না হয়, অতিরিক্ত কোনো ব্যবহার না হয়, তাও এর দিকেও আমাদেরকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এ কারণে সবার আগে আমাদের জানতে হবে যে আসলে এই রাসায়নিক শক্তিগুলোর যথাযথ ব্যবহার কোনগুলো। এই অংশটা তোমরা রিডিং পড়বে। এরপরে হচ্ছে জ্বালানি বিশুদ্ধতার গুরুত্ব। এখানে আমরা এসিড বৃষ্টি সম্পর্কিত তোমরা কতগুলো বিক্রিয়া পাবে। প্রশ্ন আসে এসিড বৃষ্টি কী, এসিড বৃষ্টি কীভাবে পরিবেশের ক্ষতি সাধন করে। এসিড বৃষ্টি কী বলতে গিয়ে কিভাবে আসলে এসিড বৃষ্টির সৃষ্টি হচ্ছে, যে পরিবেশে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছে, সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করছে সালফিউরিক অ্যাসিড। পরিবেশের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড। আমাদের যে সালফার ডাইঅক্সাইড যেটা কলকারখানার ধোঁয়া থেকে তৈরি হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সেটা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করলো সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে তৈরি করলো সালফিউরিক অ্যাসিড। যখন পরিবেশে অতিরিক্ত মাত্রায় কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, বৃষ্টি হলে তখন বৃষ্টির পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের তৈরি করে। আবার নাইট্রোজেন অক্সাইডের সাথে পানি এবং বায়ুর অক্সিজেনের বিক্রিয়া ফলে তৈরি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডই পরবর্তীতে বৃষ্টি আকারে যখন পড়ে তখন সেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলছি। তাহলে প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি কী, অ্যাসিড বৃষ্টি কীভাবে পরিবেশের ক্ষতি সাধন করে। সেই সাথে আরেকটা প্রশ্ন থাকে,
ফটোকেমিক্যাল ধোঁয়া বা ফটোকেমিক্যাল স্মোক কাকে বলে? দেখা যায় যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় কার্বন ডাইঅক্সাইড বা মনোক্সাইড থাকে, নাইট্রাস অক্সাইড এবং অব্যবহৃত জ্বালানি থাকে। সূর্যের আলোর উপস্থিতিতে এগুলো নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি করে। যেহেতু গাড়ির কালো ধোঁয়া থেকে, যানবাহন থেকে, কলকারখানা থেকে নির্গত হচ্ছে, সেগুলো কিন্তু বায়ুমণ্ডলেই থেকে যাচ্ছে। আমাদের সূর্য উঠছে প্রতিনিয়ত, তো সূর্যের আলোর উপস্থিতিতে তখন এগুলো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় রূপান্তর করছে এবং এর ফলে দেখা যায় বিষাক্ত ধরনের গ্যাসের ধোঁয়ার সৃষ্টি হয়। দেখবে অনেক সময় তুমি রাস্তায় হাঁটতে গেলে বা যানবাহন যখন যানজট লেগে যায়, তখন দেখবে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, কারণ এই ফটোকেমিক্যাল স্মোকের একটা ধোঁয়া তৈরি হয়েছে। বা দূর থেকে যদি তুমি বাসে বসে সামনের রাস্তার সামনের দিকে দৃশ্যটা দেখো, দেখবে উপরে একটা ধোঁয়ার মতো আস্তরণ দেখা যাচ্ছে। মানে কুয়াশা নয়, তবে কুয়াশার মতো একটা আস্তরণ দেখছে। গরমের দিনেও দেখা যাচ্ছে, শীতের দিনে হয়তো কুয়াশার কারণে সেটা সাদা একটা ধোঁয়ার মতো দেখা যায়, কিন্তু গরমের দিনে খেয়াল করলে দেখা যায় যে একটা ধোঁয়া সৃষ্টি হচ্ছে এবং একটা কালচে একটা ধোঁয়া। এটা হচ্ছে ফটোকেমিক্যাল সেই স্মোকটা। অর্থাৎ বিভিন্ন ধরনের গ্যাসের সমন্বয়ে বায়ুমণ্ডলে আমাদের এই পৃথিবীতে বা আমাদের উপরের বায়ুস্তরের উপরের দিকের অংশে একটা ধোঁয়ার সৃষ্টি হয়, যার কারণে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বলা হয় সবুজ প্রকৃতির কাছে যেতে, গাছ লাগাতে এবং পরিবেশকে বাঁচানোর জন্য। তাহলে আমরা এসিড বৃষ্টি সম্পর্কে জানলাম, ফটোকেমিক্যাল স্মোক সম্পর্কে জানলাম। ফটোকেমিক্যাল ধোঁয়া কি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জ্ঞানের প্রশ্ন। এরপরে আমাদের যে অংশটা রয়েছে সেটা হলো রাসায়নিক শক্তি ব্যবহারের কিছু নেতিবাচক দিক, যেটা নিয়ে কথা বলছিলাম। এর ফলে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের সৃষ্টি হচ্ছে। গ্রিন হাউস ইফেক্ট বলতে একটা ইফেক্টকে আমরা পাচ্ছি। এখান থেকে তোমরা গ্লোবাল ওয়ার্মিং কি, গ্রিন হাউস প্রভাব কাকে বলে, গ্রিন হাউস প্রভাব পরিবেশের জন্য ক্ষতিকর নাকি ভালো, বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করা, এ ধরনের কিছু বর্ণনামূলক প্রশ্ন আসে তোমাদের 3 অথবা 4-এর জন্য। আমার ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে এখানে গ্রিন হাউস ইফেক্ট কী, গ্লোবাল ওয়ার্মিং কী, এই অংশটা তোমরা একটু পড়বে। তারপরে আসো ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে যে ইথানলের রাসায়নিক সংকেত, ইথানলের আরেকটা নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, এর রাসায়নিক সংকেত হচ্ছে CH3CH2OH। জীবাশ্ম জ্বালানি যেমন কেরোসিন, ডিজেল, পেট্রোল প্রভৃতির মতো ইথানলকেও যখন পোড়ানো হয় তখন তাপ উৎপন্ন হয়, তাই জীবাশ্ম জ্বালানির মতোই ইথানলও তাপ ইঞ্জিনে ব্যবহার করে কলকারখানা, গাড়ি, বিমান, জাহাজ প্রভৃতি চালানো যেতে পারে। উত্তর আমেরিকা সহ আমাদের দেশে জীবাশ্ম জ্বালানির সাথে ইথানলকে মিশিয়ে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের সব গাড়িতে পেট্রোলের সাথে শতকরা 10% ইথানল মিশিয়ে জ্বালানি ব্যবহার করা হয়। তাই আমরা ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করব, ততই জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমবে। জীবাশ্ম জ্বালানি বলতে সাধারণত পেট্রোলিয়ামকে বোঝানো হচ্ছে। পেট্রোলিয়াম বা ডিজেল যেগুলো পাচ্ছি সেগুলো আসলে উদ্ভিদ এবং প্রাণী দেহের পচনের ফলে মাটিতে যে তেলের যে স্তরটা তৈরি হয় অনেক বছরের ফলে, সেটাকে আসলে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, এবং এটাই আমাদের মূল উৎস। তো দেখা যায় যদি আমরা সেই জীবাশ্ম জ্বালানির জায়গায় পেট্রোলের পরিমাণটা কমিয়ে শতকরা 10% এবং ইথানল মিশিয়ে জ্বালানিটা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমে যায়। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম।